বন্ধু ঘড়িতে এখন বাজে 3:15 আর আমরা রুমে চলে এসেছি কাটরায়। আর এই রুমটা দেখতেই পাচ্ছ, বেশ বড় রুম আছে। এখানে একটা ডবল বেড আছে আর এইখানে আমার একটা এক্সট্রা ম্যাট্রিক্স দিয়ে দেবে। আপাতত খুবই টায়ার্ড, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে। বন্ধু ঘড়িতে এখন বাজছে 6:50, প্রায় 7টা বাজতেই গেল। রাত 8টায় ডিনার সেরে আমরা ভাবছি 9টার মধ্যে কিংবা 9টার পরপরই বেরিয়ে যাব হোটেল থেকে, বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা এখন একটু বেরিয়েছিলাম মার্কেটে। মেন উদ্দেশ্য ছিল আমাদের পার্চি কাটানো বা RFID কার্ডটা নেওয়া আর কি। যেখানে আছি এই হোটেল গ্রিন ভ্যালি, এখান থেকে স্টেশন খুবই কাছে, হাঁটা পথ। তো আমরা স্টেশনের ওইখানে কাউন্টারে গেলাম, গিয়ে সেখান থেকে আমরা আমাদের RFID কার্ড কালেক্ট করে নিলাম। এই RFID কার্ড কালেক্ট করার জন্য নিজেকে যেতে হবে, যার কার্ড তাকে নিজেকে যেতে হবে, আর সাথে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে হবে। রেটিনা স্ক্যান করে ভেরিফিকেশন করা হয়, সেই কারণে নিজেকে উপস্থিত থাকতেই হবে সেখানে। আর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে RFID কার্ড কালেক্ট করার 12 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করতে হবে। মানে মেন যেখানে যাত্রা শুরু স্পট সেখানে পৌঁছাতে হবে। আর 12 ঘন্টার মধ্যে যদি বাই চান্স কেউ না পারে, তাহলে যে কোনো আবার কাউন্টারে গিয়ে কার্ডটাকে রিনিউ করাতে হবে। সেটাই ওখানে লেখা ছিল দেখলাম। যে হোটেলে যে রুমটায় আছি, রুমের জানলা দিয়ে একদম পুরো বৈষ্ণোদেবীর ট্রেকিং রুটটা পুরো দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখো এখন একটু আকাশে মেঘ হয়ে আছে, আমি দেখাচ্ছি। এই যে লাইট জ্বলছে, এইটা হচ্ছে ট্রেকিং রুট। এই উপরে যেতে হবে, এই বড় বড় সব যেতে হবে। এই যে এটা হলো পুরো ট্রেকিং রুট, দেখা যাচ্ছে খালি চোখে আর একটু বেশি ভালো দেখা যাচ্ছে। আর পুরো পাহাড়ের মাথাটা একদম ঘন কালো মেঘে পুরো ঢেকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, জানি না রাতের বেলায় কি হবে। ঘড়িতে বাজে 9:40 আর আমরা ফাইনালি রওনা দিচ্ছি। পুরানা আমরা এখন রওনা দিচ্ছি। তো এই অটোয় উঠে পড়লাম, এবার অটো করে আমরা এগিয়ে যাবো। আমরা পুরোনো রুটটা দিয়ে যাচ্ছি বানগঙ্গা হয়ে, পুরোনো রুটটাতে। নতুন রুটটা নিচ্ছে না। দুটো রুটই 7-8 কিলোমিটার পরে গিয়ে এক জায়গায় হয়, কিন্তু ওই 7-8 কিলোমিটারের মধ্যে যদি কারোর পিট্টু ঘোরার প্রয়োজন হয়, তো নতুন রুটে সেটা পাবো না, পুরোনো রুটটাই অ্যাভেলেবেল আছে। সেহেতু পুরোনো রুটটা ধরে আমরা যাচ্ছি। এই অটো ছেড়ে দিল, এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। 250 টাকা ভাড়া নিয়ে অটো আমাদের বানগঙ্গা গেটের কাছে নামিয়ে দিল। সেখান থেকে আমরা একটা করে লাঠি কিনে নিলাম, তারপর একসাথে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমার গোপ্রো সব কেড়ে নিয়েছে। আমি ফোন থেকে জাস্ট এইটুকু ভিডিও করছি, আর কিচ্ছু করবো না। আমি একবারে নেমে গিয়ে তারপরে যা কথা হবে। আমি আর মা হেঁটে যাচ্ছি, বোনদেরকে ঘোড়া করে দিয়েছি। ভেবেছিলাম মা হয়তো পারবে না, কিন্তু মা তো বেশ অনেকটাই চলে এসছে। এই যে জল খাচ্ছি আর এগোচ্ছি, ব্যাস এইটুকুই রাখলাম। সামনে যখন সুযোগ পাবো দেখাবো। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 10:45, রাত 11:15 আর আমরা রুমে বসে আছি। তো সেই যে লাস্ট যা কথা বলেছি, তারপরে এখন এই এতটা যে গ্যাপ হলো, সেটার একটা মানে খুবই বড় কারণ আছে। সেই কারণটা মানে কি বলবো, বৈষ্ণোদেবী দূর থেকে শুনেছি এত ভালো, ঠিক আছে না, অবভিয়াসলি ভগবান তো ভগবানের জায়গায় ভালোই আছে, কিন্তু ভগবানের কাছে যাওয়ার আগে যে মানুষগুলোর সাথে আমাদের সাক্ষাৎ হয়, এই দিকে পুরো ব্যবস্থাপনা মোটেই একদমই ভালো না। সে অব্যবস্থার কারণে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। আমি একা বলছি তা নয়, আমাদের এখানে আমাদের গ্রুপে এক আঙ্কেল আছে, তো আমি ওনার থেকেও ফিডব্যাকটা আমি নেব। আপনি শুরু থেকে বলুন যে কি ব্যাপারটা। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ঘোড়াতে যাওয়াটাই হচ্ছে সব থেকে কম কস্টলি, কিন্তু সেখানে ঘোড়ার চালকরা সবসময় আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা ডিমান্ড করেছে। এবং আমরা যখন অর্ধকুমারী অবধি আমরা হেঁটে পৌঁছই, ঠিক আছে, সেটাই আমাদের 3-4 ঘন্টা লেগে যায় সময়। রাত 12টা বাজে। বেশিরভাগ ঘোড়া স্ট্যান্ডেতে ঘোড়া নেই, যদি কারোর কাছে থাকেও তারা যেতে চাইছে না। আমরা 3 জন 2টো ঘোড়ায় যাব বলে, এক বাচ্চা নিয়ে, একটা ঘোড়াতে 2 জন, একটা ঘোড়াতে 1 জন। সেটা আমরা ওদের যখন আমরা বলি, তখন ওদের ওখান থেকে ভাড়া 650 টাকা, ওরা আমাদের কাছ থেকে নিতে চাইলো 3000 টাকা। শেষ অবধি আমরা ওদেরকে 2500 কমে ওরা রাজি হলো না। আমরা আরও অনেক কম বলেছিলাম, যে অ্যাকচুয়াল রেট হিসেবে 650, 3টে ঘোড়া নিলেও আমাদের 1950 টাকা হয়। আমি বলেছিলাম 2000 টাকা, 2200 টাকা নাও, 2400 টাকা নাও, 2500 কমে রাজি হয়নি। এক তো এই রাস্তা অত্যন্ত
খারাপ, নোংরা, দুর্গন্ধময় এবং মানে ঘোড়ার ইয়েতে ভর্তি, ঠিক আছে। তো নর্দমা থেকে শুরু করে রাস্তা পুরোটাই খুবই খারাপ অবস্থায়, নোংরা। যে কেউ যেখানেই যাক না কেন, যা ভাড়া তার থেকে 400-500 টাকা এক্সট্রা ডিমান্ড করছে, কখনো মানে রাতের ব্যাপার হলে ডাবল ডিমান্ড করছে, যে অ্যামাউন্ট তার ডাবল ডিমান্ড, সুযোগের সদ্ব্যবহার। হ্যাঁ, অর্ধকুমারী থেকে বৈষ্ণোদেবী অবধি গেলাম 2500 টাকা দিয়ে, 2টো ঘোড়া নিয়ে, এবং গিয়ে দেখলাম বৈষ্ণোদেবী মন্দির তখন বন্ধ। এবারে 8টার সময় খুলবে, এত লাইন এবং এত মানে ঘোড়ার ব্যাপার আছে ভেতরে, সেই লাইন কমপ্লিট করে আমাদের পুরো জিনিসটা দেখে বেরোতে 11:30 বেজে গেল, মানে অর্থাৎ আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গেল পুরো ব্যাপারটা কমপ্লিট করে। লাইন ম্যানেজমেন্টও ভালো না, হ্যাঁ, যে যেমন পারছে ঢুকছে এদিক ওদিক দিয়ে হচ্ছে। আর তার থেকে আরেকটা কথা কি, আমাদের যেখানে লকার রুম আছে, লকার রুমে যে আমাদের ব্যাগপত্র রাখা হয়, সেখানে রীতিমতো আমাদের যুদ্ধ করে ব্যাগপত্র রাখতে হচ্ছে। যে যেমন পারছে ঢুকে পড়ছে, যে যেদিক থেকে পারছে ঢুকে পড়ছে, না একটা পুলিশ আছে, না একটা সেন্ট্রাল ফোর্সের কেউ আছে, কেউ কিচ্ছু নেই। ঠাকুর ভাই ঠাকুরের জায়গায় আছে, ঠাকুর অবভিয়াসলি আমাদের মনে আছে, আমাদের ভক্তিতে আছে, কিন্তু ঠাকুরের কাছে পৌঁছানোর আগে যে এই যে ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনাটা গভর্নমেন্টের দেখা উচিত। এতদিন ধরে এই জিনিসটা কেউ তুলে ধরেনি। আমি প্রথমবার এসেছি এখানে, আপনাদের মনে হয় প্রথমবার দেখি, আপনাদেরও প্রথমবারই এসে যে এক্সপিরিয়েন্সটা আমরা করলাম, একদমই ভালো এক্সপিরিয়েন্স নয় এটা। আমরা যেখানে যাচ্ছি ঠাকুরের স্থানে আমাদেরকে পুরো একদম ঘোড়ার বর্জ্য পদার্থ, টয়লেটের জল, সেই সব পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে অশুদ্ধ হয়ে। এমনকি বৈষ্ণোদেবীর যে বাথরুমগুলো, সেই বাথরুমের অবস্থাও খুবই খারাপ, সেটাও বর্জ্য পদার্থ দ্বারা ভর্তি হয়ে পড়ে রয়েছে এবং কেউ ধোয় না। প্রথম কথা, অনেককে আমি দেখেছি ভিডিও করতে যাত্রাপথে, আমার এখানে ক্যামেরা আটকে দেওয়া হয়েছিল, আমাকে ক্যামেরা বাইরে রাখিয়ে তারপর আমাকে ঢুকতে দিয়েছে। এমনকি আমাকে আমার পাওয়ার ব্যাংকটা অবধি নিয়ে যেতে দেয়নি, বলছে ফোন নিয়ে যাও। আরে ফোনে তো আমি ভিডিও করতে পারবো, আমি যে আমি ভিডিও করেছি, 2-4টে ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেইগুলো আমি ফোন থেকেই করেছিলাম। গোপ্রো আটকে দিয়েছে বাইরে, আমার এটা তো কোনো প্রফেশনাল ক্যামেরা নয়, এটা ছোটো একটা অ্যাকশন ক্যামেরা, সেটাও ওরা ব্যবহার করতে দেয়নি। আর ভেতরে যেগুলো চেকপোস্টগুলো আছে, সেখানে পুলিশ বসে বসে খৈনি রলছে, আর যে যাওয়ার মতো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে ভেতরের গুলোতে। কাশ্মীরে একটা জিনিস এসে আমরা আরও রিয়েলাইজ করেছি, এখানে মানুষ এত বেশি ট্যুরিস্ট এখানে আসে যে তাই জন্য এরা মানুষের সঙ্গে ঠিকভাবে ব্যবহারও করে না, এবং কোনো জিনিসই ঠিকভাবে পরিষ্কার করে না রাখলেও এদের ব্যবসা চলছে দিনের পর দিন, এবং এই জন্যেই মানুষের কোনো কদর নেই এখানে। গুলমার্গেও আমরা সেম জিনিস দেখেছিলাম। হ্যাঁ, যে প্রথম কথা হচ্ছে গুলমার্গের 1.2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়, সেটা যাওয়ার জন্য ওরা 1000 টাকা থেকে শুরু করে, যেখানে আমরা গাড়িতে শুনেছিলাম 200 টাকার বেশি নেবে না 1.2 কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা 200 টাকা যখনই বললাম গাড়িকে, তখন তারা বললো যে কেউ যাবে না। ঠিক আছে, ওটা খুব বার্গেনিং করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 300 থেকে 400 টাকা। রোপওয়ের গন্ডোলা রাইডের লাইনেও প্রচুর আমাদের 4 ঘন্টা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, যেখানে ওটা আরেকটু লাইন বেশি করলে, মানে মাল্টিপল লাইনে ব্রেক করলে ওটা আরো অনেক তাড়াতাড়ি। তার উপরে আবার দালাল চক্র, দালালরা টাকা খেয়ে আবার আগে ঢুকিয়ে দিচ্ছে লোকেদেরকে। যেমনটা আমি বলেছিলাম যে ওই সেকেন্ড ফেজ থেকে যারা আসছে তাদের থেকে টাকা নিয়ে আগে ঢুকিয়ে দিচ্ছে, সেই কারণে আমরা ঝগড়াঝাটি করে লাইন মেনটেন করে তারপর তাড়াতাড়ি বেরোতে পেরেছিলাম। পুরো কাশ্মীর ঘুরলাম, আমার এটা নিয়ে সেকেন্ড টাইম হলো কাশ্মীরে। তো এক হলো গুলমার্গ, আর এক হলো এই বৈষ্ণোদেবীর এখানে। এই দুটো জায়গার মতো চরম অব্যবস্থা আমি কোথাও দেখিনি। অমরনাথ গেছি, তুঙ্গনাথ গেছি, এইরকম অব্যবস্থা আমি কোথাও দেখিনি। অমরনাথের কোনো তুলনা হয় না, অমরনাথের যে ব্যবস্থা তার কোনো তুলনা হয় না। তো এই হলো এখানকার ব্যাপার। তো আর হ্যাঁ, আরেকটা জিনিস কি, ঘোড়াতে যদি বাড়ির মেয়েদেরকে, মা বোনদেরকে যদি না বসাও তাহলে খুবই ভালো। হ্যাঁ, হয়তো সবাই সমান নয়, আমি একটা কথা প্রথমে বলছি যে সবাই সমান নয়, তবে 90% লোক আচ্ছা এখানকার ভালো না, এই হলো ব্যাপার। তো মা বোনদের যদি ঘোড়ায় একা বসাও, তো ওরা বিভিন্ন রকমভাবে ওরা চান্স নেওয়ার চেষ্টা করে আর কি। আমরা খুব কঠোরভাবে এগুলোকে প্রতিবাদ করি, সেহেতু আমাদের সাথে সেরকম কিছু করতে পারিনি, তাও অনেক চেষ্টা করেছে। তো যারা একটু কঠোরভাবে প্রতিবাদ করবে না, তাদের সাথে পুরোই ব্যবহারটা একদম সেই রকমই খারাপ হবে। রাস্তাঘাটে এমনই ব্যাপার, রাস্তার উপর দিয়ে পুরো টয়লেটের জল যাচ্ছে, সেই টয়লেটের জল পেরিয়ে আমরা ভগবানকে দর্শন করতে যাচ্ছি। এই অশুদ্ধ অবস্থায় আমরা কি করে যাব? এমনি হ্যাঁ মানছি, মানুষ এমনি কেউই শুদ্ধ নয়, তা বলে আমরা টয়লেটের জল পেরিয়ে আমরা ভগবানের কাছে কি করে যাই? সেটা মন থেকে কি করে মানতে পারি সেটা? এই বিষয়গুলো তো গভর্নমেন্টের দেখা উচিত, বৈষ্ণোদেবীর যে বোর্ড আছে তাদের দেখা উচিত এইগুলো। প্রথমে গেটের মুখে তো সব আটকে দিল, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এইসব বললো। আমার পাওয়ার ব্যাংকটা অবধি আমাকে নিয়ে যেতে দেয়নি। তো আমার ফোনে বেশি চার্জ ছিল না, সেহেতু আমি বেশি ফোন ব্যবহারও করিনি, ভিডিও করতে পারিনি। পুরো রাস্তাতে কোথাও একটা পুলিশ নেই, একটা সেন্ট্রাল ফোর্সের কেউ নেই, পুরো ফাঁকা। গাড়িওয়ালারা ঘোড়াওয়ালারা নিজেদের মনমানি করছে, মা বোনরা একসাথে হেঁটে যাচ্ছে, পুরো মাঝখান দিয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে,
গায়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে ইচ্ছা করে। রাইটে প্রচুর জায়গা আছে। এইভাবে করে বেশ কয়েকজনের সাথে আমার ঝগড়া বেঁধেছিল এই কারণে। আমি রীতিমতো ঝগড়া করতে করতে গেছি, ঝগড়া করতে করতে এসেছি। আমি রীতিমতো লাঠি উঁচে একজনকে মারতে অবধি গেছি। আমি ক্যামেরার সামনে স্বীকার করছি খারাপ ব্যবহারের জন্য। আমরা যাচ্ছি, ডান দিকে প্রচুর জায়গা আছে, ঘোড়ার সামনের দিকে যে ওদের লাগামটা ধরা আছে, হাঁটিয়ে হাঁটিয়ে সোজা গায়ের মধ্যে দিয়ে এইভাবে করে ঢুকিয়ে দিয়ে নিয়ে চলে আসলো। যে আমি একজনকে লাঠি উঁচে মারতে অবধি গেছি, মারামারি প্রায় বেঁধে যাওয়ার মুখে ছিল। তো সে নিজের ভুলটা বুঝে সে সাইড হয়ে গেল, তাই কিছু হয়নি। আর আমি বেশি কিছু বলতে পারছি না। আমি এতটা পরিমাণে এক্সস্টেড হয়ে গেছিলাম যে তারপর থেকে আমি ক্যামেরায় হাতে তুলিনি। আমরা মোটামুটি সকাল 12টার মধ্যে রুমে চলে এসেছিলাম। এই দুটো খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি সন্ধ্যেবেলায়। আর এখন অনেক রাত হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 11টা 10। কালকে ভোরবেলায় আমাদের ট্রেন আছে 5টা 45-এ কাটরা থেকে দিল্লি বন্দে ভারত। সকাল সকাল অনেকটাই সকালে উঠতে হবে, একদম ভোর ভোরবেলা। তাই এখন আর কথা আমি বাড়াচ্ছি না, ঘুমিয়ে পড়ি। কালকে দেখা হবে। তো গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। আজ হচ্ছে 29 তারিখ, 29শে মার্চ 2025। আজ আমরা কাটরা থেকে রওনা দিচ্ছি বাড়ির দিকে। ভোর 5টা 45-এ আমাদের কাটরা থেকে দিল্লির বন্দে ভারত এক্সপ্রেস আছে। তারপর দিল্লি থেকে রাজধানীতে করে হাওড়া। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। কালকের সব কথাগুলো তো শুনলে, তোমাদেরকে জানালাম যা যা হয়েছিল আর কি, আর যা যা ব্যবস্থা ছিল সেই সব ব্যাপারে। যেদিনকে আমরা শ্রীনগরে ডাল লেকে শিকারা রাইড করলাম, সেই দিনই আমার পায়ে একটু মোচকা লেগেছিল। তো মোচকা লাগা সেই ব্যথা পরের দিন থেকে কন্টিনিউ চলছে। ভলিনি আছে, ভলিনি লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, সে মানে সাময়িক কমছে আবার বাড়ছে পুরো। সেই পা নিয়ে আমাকে পুরো হেঁটে 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 যেতে হয়েছিল। তো এই হাঁটার জন্য আজকে সকাল থেকে আমি একেবারে মানে সেই খোঁড়া হয়ে গেছে, পুরো পা পুরো পেতে ঠিকমতো হাঁটতেই পারছি না। ভাগ্য ভালো যে আজকে আমাদের বাড়ি ফেরা, কোথাও অন্য কোথাও ঘোরাঘুরির প্ল্যান নেই। আর যদি আর কিছুদিন আগে হতো এইরকম অবস্থাটা আমার, তাহলে হয়তো ঘুরতেই পারতাম না। তো এই আর কি, এখন নিচে আমাদেরকে চা খেতে ডাকছে। এমনি সব তো লাগেজ গোছানো কমপ্লিট, আমরা পুরো রেডি হয়ে গেছি। বড় লাগেজগুলো পাঠিয়েও দেওয়া হয়েছে নিচে। চাটা খেয়ে এবার ছোটো যে ব্যাগপত্রগুলো আছে এইগুলো নিয়ে বেরিয়ে যাব। তো 5:56 বাজে, আর ট্রেন অলরেডি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো সেকেন্ড টাইম ইন বন্দে ভারত আমরা উইন্ডো সিট পেয়ে গেছি আমি, আর পাশে মা আছে। আমরা 2 সিটে বসেছি, আর ওইদিকে বোনের যে সিট নাম্বার সেটা উইন্ডো সিট। পাশে আমাদের গ্রুপেরই আলাদা 2 জন আছে। এখনও তো অন্ধকার, পুরোপুরি আলো ফোটেনি। একটু তাড়াতাড়ি আলোটা ফুটলে পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর আসবে। ট্রেন 5 মিনিট লেটে ছেড়েছে, 50 নাগাদ ট্রেনটা ছাড়লো। একটু লেটে ঢুকেছিল তো, সেহেতু একটু লেটেই ছাড়লো। টাইম হচ্ছে এখন 6:38, আর আমাদের জাস্ট এই মাত্র চা দিয়ে গেল। কাটরার বন্দে ভারতে চায়ে কী কী দিচ্ছে আমি দেখিয়ে দিই আমি তোমাদেরকে। এই যে এই মশলা টি, আর তার সাথে এখানে ডাইজেস্টিভ বিস্কুট, আর গরম জল দিয়ে গেছিলো এই, আর এই একটা কাঠি দিয়েছে গোলানোর জন্য। এই হলো আমাদের সকালের চা আর কি। ভালোই লাগছে খেতে, খারাপ। নর্মাল যেসব হচ্ছে সাদা চা যেগুলো বিক্রি হয় তার থেকে অনেকটাই ভালো। ঘুরতে পারছে 8:24, আর ট্রেন এখন পৌঁছালো কাটুয়া স্টেশনে। এখানে টাইম তো ছিল 8:03, এখানে 8:23 নাগাদ ঢোকালো। এই 20 মিনিট মতো লেট আর কি, 20 মিনিট আধ ঘন্টা, এটা ঠিকই আছে। এই যে ব্রিজটা দেখলে, এটা হলো রাবি নদীর ওপরে এই ব্রিজটা, রাবি নদীর ব্রিজ। এই যে নদীটা, এটা পাঞ্জাব আর জম্মু কাশ্মীরকে আলাদা করেছে, মানে কাইন্ড অফ সীমানার কাজ করেছে। তো আমরা জম্মু কাশ্মীর ছেড়ে পাঞ্জাবে এন্টার করে গেলাম, আর জম্মু কাশ্মীর থেকে নেওয়া যে সিমটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের যে পুরনো সিমটা আছে সেটা এবার লাগিয়ে নেব, এইবার সব ঠিকঠাকভাবে কাজ করবে। তো আমারও ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদেরকে কী কী দিয়েছে। এই যে এটা আছে ভেজ কাটলেট, আর এখানে আছে চিড়ের পোহা আর কি, চিড়ের পোহা। এর মধ্যে কটা বাদামও উঁকি মারছে, মটরশুঁটিও আছে দেখছি, ঠিক আছে। তবে হ্যাঁ, খাবারটা খুব গরম নেই, মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে। আর একটা এই যে টক দই আছে, আর এই চকলেট পাই আছে,
আর এই একটা ছোট্ট কেচাপ দিয়েছে। আর এখানে একটা সল্ট আছে, এই একটা সল্ট আছে ছোট। আর এইগুলো দিয়েছে একটা ওয়েট টিস্যু আর আরেকটা হ্যান্ড স্যানিটাইজার। তো এই হলো কাটরা নিউ দিল্লি বন্দে ভারতের ব্রেকফাস্ট আর কি। সময় হচ্ছে এখন 12:22 আর ট্রেন 12:20 নাগাদ, 2 মিনিট আগে আম্বালা স্টেশনে এসে দাঁড়ালো। আর 2 মিনিট এখানে স্টপেজ ছিল, আর 2 মিনিট পর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন এখনও আধ ঘন্টা মতো লেটেই চলছে। এরপরে স্টপেজ নিউ দিল্লি লাস্ট। আর অলরেডি এখন দেখছি লাঞ্চ সার্ভ করা শুরু করে দিয়েছে, এখনই আমাদের দিয়ে দেবে। বন্ধু যেমনটা বললাম যে খাবার সার্ভ করছে, তো আমাদেরও খাবার সার্ভ করে দিয়েছে। এবার এখানে কি কি দিল দেখা যাক, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে আছে এই যে ভাত, আর এটা আছে পনিরের তরকারি। পনির একদম হিসাব করে গুনে গেতে দিয়েছে, যাই হোক। এটা আছে ডাল, ডাল আছে এখানে। আর এটা আলু ভাজা। আর এখানে আছে দুটো চাপাটি টাইপ রুটি। আর এই যে একটা পিকেল আছে, এখানে লবণও দিয়েছে, এই যে লবণও দিয়েছে এখানে। আর এই যে এই টিস্যুটা দিয়েছে হাত মোছার জন্য। অ্যাট লাস্ট এই যে টক দই। এই হলো বন্দে ভারতের আজকের লাঞ্চ। বন্ধু ঘড়িতে এখন বাজে 1:06 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। খাওয়ার শেষে এখন এই যে আইসক্রিম দিয়ে গেছে, আমুলের আইসক্রিম। তো এটা এখন খাচ্ছি আমরা। আর খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে যেমন খাবারের কোয়ালিটি হওয়া উচিত তেমনই ছিল, ভালোই ছিল। ঘড়িতে এখন বাজে 5:28 বাজে। আর আমরা এখন বসে আছি রাজধানীতে। কাটরা থেকে বন্দে ভারত দিল্লিতে মোটামুটি 40 মিনিট মতো লেটে পৌঁছেছিল। তো তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে রাজধানী আসলো, রাজধানীতে উঠে পড়েছি। আর রাজধানী বেশ কিছুক্ষণ হয়ে গেল ছেড়ে দিয়েছে। রাজধানীতে ঠিক টাইম মানে 4:50 যে টাইম ছিল সেই টাইমে ছেড়ে দিয়েছে। এখন বেশ কিছুটা চলে এসেছি। আর এখন আমাদের সন্ধ্যাকালীন খাবার যেটা হয় ইভিনিং স্ন্যাক্স দিল। তো এর মধ্যে এতগুলো আইটেম প্রোভাইড করেছে, একটা একটা করে দেখাতে দেখাতে অনেক টাইম লেগে যাবে। আমি একবারে ঘুরে আমি ঝাড়াঝাড় দেখিয়ে দিচ্ছি। এতগুলো আইটেম দিয়েছে। এইটা একটা আছে চিড়ে ভাজা মনে হচ্ছে, ডায়েট মিক্সচার আছে, এর মধ্যে ছোলা টোলা মিক্স আছে। এটা একটা বিকাজি সমোসা দিয়েছে, সমোসা। আর এটা স্যান্ডউইচ আছে। আর এটা একটা গুড় বাদাম আছে, পিনাট চিক্কি। আর এখানে একটা কেচাপও দিয়েছে। আর তার সাথে সাথে দিয়েছে এখানে চায়ের আইটেম। তো চায়ের মধ্যে আছে এখানে আসাম গোল্ড টি, মিল্ক দিয়েছে। আর তার সাথে দিয়েছে সুগার, চিনি। তো আমি এখানে পেয়ে গেছি সাইড লোয়ার। এর আগে রাজধানীতে খুব চেয়েছিলাম, তো সেটা পাইনি। তো এইবার পেয়ে গেছি সাইড লোয়ার। তো এই যে অতটা এইবার ভিউটা ভালো মতো রেকর্ড করতে পারবো। আর হ্যাঁ, ভালো জিনিস দিয়েছে গুড় বাদাম। আর এখানে আমাদের গ্রুপের সবাই আছে, দেজল কাকা আছে, কাকিমারা আছে, আর ওইখানে মা আছে, বোন আছে। আর আমাদের কো প্যাসেঞ্জার হিসেবে পেয়ে গেছি এই দাদাকে। দাদা বাড়ি কোথায়? তারকেশ্বর। আর বৌদিকে পেয়ে গেছি আমরা, এই দাদার বৌদিকে। তো আশা করছি আমাদের যাত্রাটা ভালোই কাটবে, গল্পে গল্পে কাটবে। তো এবার চটপট খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। ঘড়িতে এখন বাজে রাত 9টা। আর আমাদের অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছে। 8:30 নাগাদ ডিনার সার্ভ করে দিয়েছে আমাদের। তো ডিনারে কি কি দিয়েছে সেটা আমি দেখাচ্ছি। আমি একটু লেটে খাবারটা খাচ্ছি, খিদে সেরকম ছিল না, সেহেতু আমি তখন খাইনি। এখন আমি খাবারটা খাচ্ছি। আর ননভেজ ডিনার আমাদের কি কি আছে সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধু আজকে আমাদের ডিনারে আছে এই যে জিরা রাইস আছে, ডাল আছে, তার সাথে আছে চিকেন, আর আলু ভাজা আছে, আর দুটো চাপাটি টাইপ রুটি আছে, আর আচার দিয়েছে, আর সাথে লবণ দিয়েছে এক্সট্রা। এই হলো আমাদের ডিনার।
তো বন্ধু এই হচ্ছে আমাদের ডিনার আজকে সার্ভ করা হয়েছে। তো এবার চটপট খেয়ে নিই, দিয়ে দেখি। আশা করি টেস্ট ভালোই হবে। এর আগে শিয়ালদা রাজধানীতে যাওয়ার সময় তখনও টেস্টটা মোটামুটি ভালোই ছিল খাবারের, আর দেখে মনে হচ্ছে ভালোই হবে খাবার। সন্ধ্যের যে খাবারটা ছিল সেটা ভালোই ছিল, আশা করি এটাও ভালো হবে, দেখা যাক। তখন তখন টাইম হচ্ছে 9:52, 10টা প্রায় বাজতেই গেল। বিছানা সব রেডি করে ফেলেছি এই যে সাইড লোয়ারে। তো এবার শুয়ে পড়ছি আর কি। ঘুম কত দূর হবে জানি না, তো শুয়ে তো পড়ি। তো এখন সময় হচ্ছে 9:45, আর ট্রেন হাওড়া ঢুকছে। এই হাওড়া ঢোকার মুখে এখন এই যে একটু ধীমে তালে চলছে। তো রাতে মোটামুটি ঘুম হয়েছে, খুব একটা ভালো ঘুম হয়নি। রাতে মোটামুটি দুখানা স্টপেজ ছিল, তো লোকজন উঠছিল, তো ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। যাই হোক, তো যে কারণে এখন ক্যামেরা অন করা সেটা হচ্ছে আমরা যে এই পুরো ট্যুরটা কমপ্লিট করলাম, এই যে সুস্থভাবে ভালোভাবে যে আমরা পুরো ঘুরে আবার এখন বাড়ি ফিরছি, এটার মূল কর্ণধার যিনি, তেনার সাথে কথা না বললে আমার এই পুরো জিনিসটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। ইনি হচ্ছে আমাদের দেবদুলাল কাকা, ইনি হলেন আমাদের পুরো ট্রিপের মূল কর্ণধার। আমার ভ্রমণসাথী ট্যুর ট্রাভেলস, চাপড়ায় আমার বাড়ি। এবার আমার 61 জন যাত্রী ছিল, তোমার সুরজরাও ছিল 3 জন, সব মিলে 61 জন। এখনো পর্যন্ত আমি কেমন হচ্ছে আমি বলতে পারবো না, সুরজরাই বলবে কেমন ট্যুরটা হলো। আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য। আর যদি কেউ তোমার সাথে মানে ইন ফিউচার তোমাদের সাথে যদি কেউ ট্যুরে যেতে চায়, তার জন্য তুমি তোমার নাম্বারটা শেয়ার করে দাও। আচ্ছা, ভ্রমণসাথী ট্যুর ট্রাভেলস, আমার ফোন নাম্বার হচ্ছে 8250969025। যদি কেউ যেতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করতে পারেন। কেমন হয়েছে সেটা আমি শুরু থেকেই তোমাদেরকে সবই দেখিয়ে এসেছি, তো আমাকে আর আলাদা করে মনে হয় না কিছু বলতে হবে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে এই ট্যুর ট্রাভেলসের সাথে আমরা যেতে চাই, তোমরাও চাইলে যোগাযোগ করতে পারো। কাকু যে নাম্বারটা শেয়ার করলো এটা কাকুরই নাম্বার, দেবদুলাল বিশ্বাস। ভ্রমণসাথী বাংলায়, হ্যাঁ বাংলায় ভ্রমণসাথী দুটোই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই দুটো ফেসবুক যদি অ্যাকাউন্ট যদি তোমরা ফলো করে রাখো, তাহলে আগামী ট্রিপের যা যা ডিটেলস আছে সেইগুলো সব ওখানে আপডেট দিতে থাকে কাকু। তো তোমরা সেই মতো দেখতে পাবে, এবং ফোন নম্বরও ওখানে শেয়ার করা থাকে। চাইলে তোমরা সেইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। এভরি ডিটেলস তখন কাকু সব শেয়ার করে দেবে। তো আপাতত এখন হাওড়ায় নামার পালা, এখনই ট্রেন ঢুকে পড়বে। হাওড়া থেকে বাড়ি ফেরার জন্য ভ্রমণসাথীর তরফ থেকেই একটা বড় বাসের বন্দোবস্ত করেছিল। মাথাপিছু হিসাব করে ওই বাস ভাড়াটা আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। মাঝপথে আমরা এক জায়গায় দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, এবং তারপর আবার ওই বাসে উঠে এগিয়ে চললাম বাড়ির দিকে। শেষমেশ দুপুর গড়িয়ে বিকালবেলায় আমরা এসে পৌঁছালাম আমাদের বাড়ি। তো খুবই সুন্দর একটা জার্নি গেল আমাদের এত বড় গ্রুপের সাথে, মানে এত বড় একটা লং জার্নি। এবার ফাইনালি চলে এসেছি হোম। এই অবধি পুরো সিরিজটা তোমরা দেখলে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পরিচিতদের সাথে শেয়ার করো। এই বলে এখানেই রাখছি, আর লম্বা করছি না ভিডিওটা। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো ট্রাভেল স্টোরি নিয়ে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।